সারা দেশে গণটিকাদানে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। ভ্যাকসিন পেয়ে স্বস্তি, করোনায় মৃত্যুর মিছিলে আজও 261 প্রাণ। এডিস মশার ব্যাপক উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হওয়ার শঙ্কা, দায় নিলেন উত্তরের মেয়র। পরিচ্ছন্নতা কাজে অংশ নিলে মিলবে নগদ টাকা। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে এডিসি সাকলায়েন ডিবি থেকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরির সদস্যপদ স্থগিত, জিমি রিমান্ডে। সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, হাঁক ডাকে মুখর বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। বেচা কেনায় জেলে আড়তদারদের ব্যস্ততা। দেখছিলেন শিরোনাম, জনপদে সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। কঠিন চ্যালেঞ্জ আর বারবার পরিকল্পনায় পরিবর্তন আনার পর অবশেষে মাঠ পর্যায়ে বাস্তবরূপ পেল সরকারের মহা আয়োজন। মহামারী কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে শুরু হলো গণ টিকাদান কর্মসূচি। প্রথম দিন যারা টিকা নিয়েছেন তাদের বড় অংশই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। প্রতিটি টিকা কেন্দ্রেই ছিল উপচে পড়া ভিড়। শনিবার সকাল থেকেই মানুষের দীর্ঘ সারি, নিবন্ধন নয়, কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই মিলছে কোভিড টিকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠ পর্যায়ে বাস্তব রূপ পাওয়া বিশেষ ক্যাম্পেইন শুরুর দিনে চোখে পড়ে ব্যাপক সাড়া। সরকারের এ মহা আয়োজনের লক্ষ্য ছিল প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা। বাস্তবেও মিলেছে তার প্রতিফলন। ক্যাম্পেইনে টিকা নিতে আসা বড় একটি অংশই ছিল বস্তির বাসিন্দা, নিম্নবিত্ত সহ পিছিয়ে পড়া মানুষ, যাদের অনেকের কাছেই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া বেশ জটিল। টিকাটা নিয়ে আমার অনেক খুশি হয়েছে, মানে কোনো সিরিয়াল দেওয়া লাগছে না, কোনো রেজিস্ট্রেশন করা লাগছে না। সবাই তো রেজিস্ট্রেশন করতে পারে না, কারণ রেজিস্ট্রেশন করতে গেলে অনেক ঝামেলা হয়। দারণে বললো টিকা দিতে স্কুলের বগল চামকা লাগে টিকাটা দিয়ে পরে ডিউটির মেরে যাই। নাইট ডিউটি করছি তো, ডিউটি করে মানে ঘুমাই না, চলে এসেছি। কোনো ঝামেলা হয়নি, সুন্দরভাবে করে দিয়েছে, সহজ, খুব ভালো কাজ করছে যে গণ টিকা দিয়ে। তবে টিকা প্রত্যাশীদের ব্যাপক চাপে ফিরে যেতে হয় অনেককে। যারা ওই যে সিরিয়াল ফিল আপ করে নিয়ে নিয়েছে তো আর নিবে না। আজকে আর পাচ্ছি না, আবার কালকে সকালে 7টা-8টার দিকে এসে যদি সিরিয়াল পাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীতে প্রতি ওয়ার্ডে একটি করে ক্যাম্পেইন কেন্দ্রের আওতায় সপ্তাহ জুড়ে চলবে টিকা কার্যক্রম। যারা আগে বিভিন্ন কেন্দ্রে নিবন্ধন করেও SMS পাননি, তারাও কেবল নিজ এলাকার ক্যাম্পেইন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। 28 দিন পরে 29তম দিনে আবার আমরা এখানে আসব এবং আমরা আবার এখানে ক্যাম্পেইন করব। সে সময় এমনও হতে পারে যে প্রথম ডোজের জন্য একটা ক্যাম্পেইন হবে, আবার দ্বিতীয় ডোজের জন্য আরেকটা ক্যাম্পেইন হবে। আমরা এই টিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেছি, ওয়ার্ড পর্যায়ে নিয়ে গেছি সচেতন করার জন্য। 18,000 কেন্দ্রে আজকে টিকা দেওয়া হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। দিস উইল কন্টিনিউ। প্রাথমিকভাবে ক্যাম্পেইনে 32 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল নামে। প্রথম দিনই উপচে পড়া ভিড়ে অগ্রাধিকার দেয়া হয় বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন ভ্যাকসিন গ্রহীতারা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি এটি। কি বৃষ্টি আর কি দূরত্ব, সবই হার মেনেছে টিকা নিতে আসা মানুষের আগ্রহের কাছে। ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল নেমেছে। দেশের ইউনিয়ন পর্যায়ে সকাল থেকেই গণ টিকাদান কর্মসূচিতে সাড়া দিয়ে শত শত নারী পুরুষ ভিড় করেন টিকাদান কেন্দ্রে। উপচে পড়া ভিড়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। এখানে দাঁড়া করা হচ্ছে টিকা দিবেন নাই, এখন তো 10টা টিকা দেন, তাহলে আমরা কোথায় যাবো? আগে টিকা নাই। তবে যারা টিকা পেয়েছেন এ উদ্যোগের প্রশংসা করেছেন তারা। টিকা নিলে কি হবে, নিলে কি হবে না, এখন ওই সমস্যা জ্ঞানটা কাটে গেছে, এই জন্য দিয়ে দিলাম। টিকা দিলাম, দিয়া খুশি হয়েছি। আমরা খুব খুশি, আমি টিকা দিয়েছি, সুন্দর পরিবেশে টিকা দিতে পারতাছি, এতে আমরা খুবই খুশি। বিকাল 3টা পর্যন্ত ক্যাম্পেইনের সময়সীমা থাকলেও কোনো কোনো কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই টিকাদানের লক্ষ্য পূরণ হয়ে যায়। মনে করছিলাম যে কি হয়তো বা অনেকে এটা নিতে চাইবে না, কিন্তু আমরা দেখছি মোটামুটি আমি তো মনে করছি সবাই উৎসাহ। প্রথম দিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডের টিকা দেয়া হবে 8 ও 9 আগস্ট। এদিন টিকা দেয়া হবে দুর্গম ও প্রত্যন্ত এলাকায়।
প্রথমে 1 কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হলেও তা কমিয়ে 32 লাখ করা হয়েছে। সকলে যদি এই করোনা টিকা গ্রহণ করে তাহলে এই কেবলমাত্র করোনাকে আমাদের এই মোকাবেলা করা যাবে। করোনায় আক্রান্ত ও মৃত্যু ঠেকাতে 14 কোটি নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা মহামারীতে প্রতিদিনই ঝরছে প্রাণ। 24 ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 261 প্রাণ। ঢাকায় একদিনে সর্বোচ্চ 101 জন মারা গেছেন। এরপরই চট্টগ্রামে 62 জনের মৃত্যু। রোগীর অতিরিক্ত চাপে শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন রোগীরা। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক মিলছে না আইসিইউ বেড, মেঝেতে রেখেই দেয়া হচ্ছে চিকিৎসা। 24 ঘন্টায় করোনায় সর্বাধিক মারা গেছেন ঢাকা বিভাগে 101 জন। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 62 জন। এর মধ্যে কুমিল্লায় 24, চাঁদপুরে মারা গেছেন 11 জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহ ও শয্যা সংকট বেড়েই চলেছে। লাঞ্চের এফেক্ট হচ্ছে 50%। বেড নাই, সিট নাই, এখানে নিচে ফ্লোরে রাখছে। রোগীরা যদি সচেতন না হয়, আমরা যতই আইসিইউ সেবা দেই, যতই আমরা অক্সিজেন প্ল্যান দেই, আমাদের পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 45 জন। এর মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন 10 জন। এছাড়া যশোরে 8 এবং ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুরে 4 জন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে 16 জন মারা গেছেন। এর মধ্যে নেত্রকোনার 6, ময়মনসিংহের 5, জামালপুরের 4 ও শিরপুরের 1 জন। বরিশাল বিভাগে করোনার ছোবলে প্রাণ ঝরেছে 12 জনের। এর মধ্যে সর্বাধিক ভোলায় 4 জন। এছাড়া বরিশালে 3, পটুয়াখালী ও ঝালকাঠিতে 2 জন করে এবং পিরোজপুরে 1 জন মারা গেছেন। আইসিইউর অবস্থা খুবই খারাপ, অক্সিজেনে খুব সংকট। এছাড়া 24 ঘন্টায় করোনায় রংপুর বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 8 জন ও সিলেট বিভাগে 7 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীতে এডিস মশার ব্যাপক উপস্থিতির কারণে সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। এ অবস্থায় এডিসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেই মিলবে টাকা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 204 জন। চলতি বছর এডিসের দাপট শুরুর দিকে কম থাকলেও জুলাই মাসে ধীরে ধীরে তা বাড়তে থাকে। গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যার অর্ধেকেরও বেশি শনাক্ত হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। নড়েচড়ে বসে 2 সিটি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংসে চিরুনি অভিযান, ওষুধ ছিটানোর মতো কর্মসূচি হাতে নেওয়া হয়। সবশেষ প্রতি শনিবার সকাল 10টা 10 মিনিটে নিজ নিজ বাসা পরিষ্কারের আহ্বান জানান উত্তর সিটির মেয়র। বিশেষজ্ঞরা বলছেন, এখনো মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব, তাতে যে কোনো সময় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি করে কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করতে হবে। এখনো আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশার ঘনত্ব পাচ্ছি, সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা। এই মুহূর্তে প্রতিটি মহল্লা কমিটি করে তরুণ সমাজসেবকদেরকে যুক্ত করে সেই কমিটির সাথে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী, বিশেষ করে লার্ভিসাইড স্প্রেম্যান এবং ফগিং মেশিনের স্প্রেম্যান এবং একজন ক্লিনার যুক্ত করে দিয়ে প্রতিটি মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা উচিত। এদিকে শনিবার সকালে নিজ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উত্তর সিটির মেয়র। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, উত্তরের 65% নির্মাণাধীন বাড়িসহ বিভিন্ন স্থানে এডিসের লার্ভা রয়েছে। আমি কিন্তু দায় এড়াতে পারবো না, এটাই বাস্তবতা। আমি নিব না কেন, অবশ্যই আমাকে নিতে হবে। আমার জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। দায় এবং দায়িত্বশীলতা দুটোকে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রায় 60 থেকে 65% কনস্ট্রাকশনের বাসা বাড়িতে আমরা এই লার্ভাটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে 10টি করে কমিটি অলরেডি করতে বলা হয়েছে। অব্যবহৃত টায়ার, ফুলের টব, ডাবের খুলি ইত্যাদিতে পানি জমে থাকে এমন জিনিসপত্র সিটি কর্পোরেশনে জমা দিলে নগদ অর্থ দেয়া হবে বলে জানান মেয়র। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বিকেলে বিএফডিসিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। তবে পরিমণি জামিনে মুক্তি পেয়ে শুটিংয়ে অংশ নিতে পারবেন বলেও জানানো হয়। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। কাছে অবশ্যই করবে না কেন, সে কাজ করুক। চলচ্চিত্র এমনিতেই খুব বাজে অবস্থায় যাচ্ছে, কাজ করুক, ওই বিষয়ে আমরা এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিই। নিষেধাজ্ঞা আর প্রতিকূল আবহাওয়া শেষে আবারও কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্রে ধরা পড়ছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ। প্রায় ৩ মাস পর আবারও পাইকার, আড়তদার ও শ্রমিকদের ভিড়ে কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে আসা ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ নিয়ে ছুটছেন শ্রমিকরা। হাক ডাকে আড়তদাররা বিক্রি করছেন পাইকারদের কাছে। মাছ কিনেই দ্রুত দেশের বিভিন্ন স্থানে পাঠাতে শুরু হয় প্যাকেটিং। ভালো লাগতেছে, মার্কেটে মাছ হইলে দেখা যায় সবারই ভালো ইনকাম হয়। পাথরঘাটা ভালো, এটা মনে করেন আমদানি শুরু হয়ে যায়। খাওয়ার মতো কোনো কায়দা নেই মানুষের। বড় মাছ ৩০, ৩৫, ৪০ হাজার টাকা দেয়, 500 গ্রাম, 700 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম। এদিকে কক্সবাজার, চট্টগ্রামের তুলনায় মাছের পরিমাণ অনেকটাই কম, তাই পাইকার ও শ্রমিকদের অনেকেই মাছের অপেক্ষায় আছেন। গভীর সমুদ্রের বোটগুলায় কিছু কিছু মাছ পাইতেছে, আর কক্সবাজারে ওই এলাকায় মাছ বেশি হচ্ছে। মাছ নাই, মাছ আপনার যত শ্রমিক বা আমাদের পাইকার যে মাছ ওরে 3 ভাগের 1 ভাগ লোক কিনতে পারেন, আর লোকজন বইয়ে থাকে সব। বর্তমানে কেজি ওজনের ইলিশের মন 60 থেকে 65 হাজার টাকায় বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বরগুনা। স্বল্প মূল্যের চাল ও আটা নিম্ন আয়ের মানুষের জন্য বিক্রির কথা খোলা বাজারে, অথচ তা সংরক্ষণ করা হচ্ছে গোডাউনে। অসাধু ডিলারদের যোগসাজশে খাদ্য সামগ্রী খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালো বাজারে। রাজধানী থেকে চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে ডিলারদের একটি অংশ দীর্ঘদিন ধরে ওএমএস এর খাদ্য সামগ্রী নিজেদের গোডাউনে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। বুলবুল রেজা রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য সরকার সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে গত কয়েক বছর ধরে। এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সপ্তাহে 6 দিন চাল ও আটা ভর্তুকি দিয়ে বিক্রি করার কথা তাদের। অভিযোগ রয়েছে ডিলারদের একটি অংশ ওএমএস এর চাল আটা খোলা বাজারে না নিয়ে বিক্রি করে দিচ্ছে কালো বাজারে। গোয়েন্দা অভিযানে তার সত্যতাও মিলেছে। রাজধানীর কামরাঙ্গীর চরের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে 90 বস্তা চাল ও 40 বস্তা আটা। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশ বলছে জুয়েল নামে এক ডিলারকে গ্রেফতারের পর ওএমএস এর চাল আটা কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের তথ্য বেরিয়ে আসে। জুয়েল ও তার পরিবারের সদস্যদের নামে 12টি ডিলারশিপ রয়েছে। একটি অসাধু চক্র এই ওএমএস এর এই ডিলারশিপের সুবিধা নিয়ে তারা বিভিন্নভাবে এগুলোকে সংগ্রহ করে জনগণের মধ্যে বিতরণ না করে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করছে। এই 12টি ডিলারশিপের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে এই চালগুলো। স্বল্প মূল্যের ওএমএস এর পণ্য সামগ্রী কালোবাজারে বিক্রির পুরো সিন্ডিকেটটি আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালের অনুমোদন নিয়ে যতটা সরব চট্টগ্রাম রেলওয়ে, ততটাই নীরব নিজ হাসপাতালকে কার্যকর করার ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে, তবে জনবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। আশরাফুল আলমের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল, বৃহস্পতিবার ঘড়ির কাঁটা ঠিক সকাল 10:30। শুনশান নিস্তব্ধ এই জায়গা দেখে বোঝার উপায় নেই এটি একটি হাসপাতাল, যেখানে নেই কোনো রোগীর পদচারণা, ব্যস্ততা নেই চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের। হাসপাতালের ভেতরের অবস্থা দেখলেই বোঝা যায় এখানে চিকিৎসার কোনো লেশমাত্র নেই। 95 শয্যার বিশাল জায়গা জুড়ে থাকা এই হাসপাতাল মহামারীর কালেও রোগী শূন্য। হাসপাতালে চিকিৎসকের 16টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন 3 জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, 10টি নার্স পদে কর্মরত আছেন মাত্র 2 জন। চিকিৎসক আছিল, ওষুধও আছিল,
ডাক্তারও আছিল, এখন চিকিৎসা নাই, ওষুধও নেই, ডাক্তারও নেই। এর জন্য তো চলে চকবাজার মেডিকেল যেতে হয়, এখানে ডাক্তার নেই, দেখিয়ে নেয়। দেশের নামকরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এখানে স্থাপন করেছে বড় বড় হাসপাতাল, অথচ সম্পূর্ণ ভিন্ন চিত্র চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের। বিশেষজ্ঞরা বলছেন পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালকে। সব কিছুকে বাদ দিয়ে হাসপাতালটি মূলত অকেজো করার একটা চিন্তা রেলওয়ে রাখছে। রেলের মানুষের জন্য যে স্বাস্থ্য সেবাটা ছিল, এই সেবাটা সম্ভবত রেল দিতে চাইছে না। হাসপাতালের এমন বেহাল দশার কথা কয়েক দফা উপরে মহলে জানানো হয়েছে বলে জানান প্রধান চিকিৎসা কর্মকর্তা। কার্ডিওলজিস্ট দরকার, একজন মেডিসিন স্পেশালিস্ট দরকার, একজন গাইনি স্পেশালিস্ট দরকার বা একজন সার্জারি স্পেশালিস্ট দরকার। বাংলাদেশ রেলের কোনো জায়গায় এই ধরনের পদগুলো না থাকায় রোগীরা এখানে এসে সেবা নেওয়ার জন্য আগ্রহী হয় না। মহামারীতে নগরীতে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় রেলওয়ে এই হাসপাতালের একাংশে 100 শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হলেও এখানে শয্যা রয়েছে মাত্র 54টি, যেখানে বর্তমানে ভর্তি আছেন 3 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইফ সাপোর্ট সুবিধা রয়েছে এমন 30টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে পাঠিয়েছে ভারত। সকালে বেনাপোলে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশকে 109টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত। দেশটির প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর দ্বিতীয় চালান এলো শনিবার। 30টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয় বেনাপোল বন্দর কর্মকর্তাদের কাছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এগুলো পাঠানো হবে ঢাকায়। কাগজপত্রগুলো কমপ্লিট হলে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে এই অ্যাম্বুলেন্সগুলো চলে যাবে। করোনাকালে বাংলাদেশও 5 ট্রাক ওষুধ পাঠিয়েছে ভারতে। পারস্পরিক এমন সহায়তাকে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন দুদেশের প্রতিনিধিরা। এই দেওয়া নেওয়া দুদেশের সম্পর্ক, বিভিন্ন আদান প্রদান, এই সম্পর্ক পাশাপাশি আমরা যে ব্যবসার সঙ্গে যুক্ত, এই ব্যবসাটা আরও বেশিভাবে ত্বরান্বিত হয়। উপহার দিয়ে আর একবার প্রমাণ করলো যে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটি চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্কের আলোকেই বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানি বাণিজ্য, এটাও অনেকাংশে বৃদ্ধি পাবে। এর আগে 21 মার্চ প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স আসে বাংলাদেশে। উপহারের বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছানোর কথা রয়েছে। সময় সংবাদ, বেনাপোল। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। সারা দেশে গণটিকাদানে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। ভ্যাকসিন পেয়ে স্বস্তি, করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 261 প্রাণহানি। এডিস মশার ব্যাপক উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হওয়ার শঙ্কা, দায় নিলেন উত্তরের মেয়র। পরিচ্ছন্নতা কাজে অংশ নিলে মিলবে নগদ টাকা। এবং পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে এডিসি সাকলায়েন ডিবি থেকে প্রত্যাহার। তদন্ত কমিটি গঠন, চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরিষদ সদস্যপদ স্থগিত, জিমি রিমান্ডে। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।